হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার বিডি। আমাদের আজকে আলোচনার বিষয় নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে। আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক এই সমাধান করেছি এবং যে থিওরিটিক্যাল দুইটা লেকচার আমরা আপলোড দিয়েছি ভিডিও। তো এখন আমি আলোচনা করব কিছু কাজ নিয়ে, যে কাজগুলা বইয়ের মাঝখানে দেওয়া আছে, যেমন পৃষ্ঠা নম্বর 38, 39, 42 এবং 44। এগুলাতে ছোট ছোট কিছু কাজ দেওয়া আছে। সেই কাজগুলা বা উদ্দীপকগুলো আমরা করলে কি হবে, আমাদের যে নৈবিত্তিক প্রশ্ন আসে, বোর্ডে যে নৈবিত্তিক প্রশ্ন আসে প্রশ্নের মধ্যে পরীক্ষায়, সেটার আমরা কি করতে পারবো, সেটার আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা চলো দেখি যে প্রথমে 38 পৃষ্ঠাটা দেখি। 38 পেজের এই উদ্দীপকটা আমরা করবো এখন এটাতে বলে আছে কি, উপরোক্ত তিনটি অবস্থা বিবেচনা করে নিম্নোক্ত লেনদেন সমূহকে দুটি ভাগে ভাগ করো। তাহলে তিনটা অবস্থা হচ্ছে যে লেনদেনটা মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়, সেটা বোঝার জন্য কি তিনটা শর্ত রয়েছে। শর্তগুলা কি? এক হচ্ছে, যদি মূলধন জাতীয় হলে কি হবে, প্রথমে হবে এটা কি দীর্ঘমেয়াদী, কি দীর্ঘমেয়াদী হতে হবে। মানে লেনদেনটা সময়কাল বা যে সুবিধা বুক লেনদেন হতে যে আমরা সুবিধা বুক করব সেটা দীর্ঘমেয়াদী হবে, মানে 1 বছরের উপরে হবে। আবার যদি আর কি হবে, আর হবে অনিয়মিত মানে কি, অনিয়মিত মানে লেনদেনটা কি মানে বারে বারে ঘটবে না, মানে একবারই ঘটবে, কিন্তু এটা কি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট 1-2 বছর পরে হইতে পারে মাঝে মধ্যে, কিন্তু এটা কি নিয়মিত না, অনিয়মিত হবে। আর লেনদেনের টাকার পরিমাণটা হবে কি বড় মাপের বা বড় অঙ্কের, হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বুঝবো, যদি কোনো লেনদেন দীর্ঘমেয়াদী হয়, অনিয়মিত হয় এবং বড় অঙ্কের হয়, তাহলে বুঝবো এটা কি মূলধন জাতীয়। আর যদি মুনাফা জাতীয় হয় তাহলে কি বুঝবো, মুনাফা জাতীয় তিনটা শর্ত আছে এখানে। তিনটার মধ্যে কি, লেনদেনটা হবে স্বল্প মেয়াদী, অর্থাৎ স্বল্প মেয়াদী মানে কি মেয়াদকালটা স্বল্প হবে, মানে 1 বছরের কম, এবং লেনদেনটা কি বারবার ঘটবে, একটা নির্দিষ্ট সময় পর পর কি বারবার ঘটবে। তারপরে হবে কি নিয়মিত মানে কি প্রতিনিয়তই ঘটতে থাকবে, যেমন প্রতিনিয়ত ঘটতে থাকবে, যেমন ক্রয় বিক্রয় ভাড়া বেতন, এগুলা কি নিয়মিত ঘটনা, এগুলা তাহলে মুনাফা জাতীয় লেনদেন। আর কি হবে, টাকার অঙ্কটা হবে ছোট অঙ্কের হবে, টাকার পরিমাণটা হবে কি ছোট অঙ্কের বা ছোট মাপের হয়ে থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি শর্ত, কিসের, মূলধন জাতীয় লেনদেন চিনা আর মুনাফা জাতীয় লেনদেন চিনা। এখন বলছে এই যে উদ্দীপকটা তোমাদেরকে দেখালাম 38 পেজের 38 পেজের, সেখানে বলছে যে কোনগুলা মুনাফা জাতীয় আর কোনগুলা হচ্ছে তোমার মূলধন জাতীয়, সেটা বলার জন্য। এখানে কিন্তু মূলধন জাতীয় আয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয় বের করতে বলে নাই, শুধু বলছে লেনদেনটা মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয় সেটা বের করার জন্য। তাহলে আমরা একটা ঘর করি, আমরা এখানে লিখি মুনাফা জাতীয় লেনদেন টাকাটা যদিও এখানে মুখ্য বিষয় না, তারপরে লিখতেছি আর কি। আরেকটা হচ্ছে কি মূলধন জাতীয়। কেন মুখ্য বিষয় না বললাম, যে টাকার গড়টা মুখ্য বিষয় না, মুনাফা জাতীয় কিনা মূলধন জাতীয় কিনা সেটা। আর টাকাটা শর্তের মধ্যে আছে কি, মানে বড় অঙ্কের টাকা হলে কি মূলধন জাতীয়, আর ছোট অঙ্কের টাকা হলে মুনাফা জাতীয়। সো এখানে আচ্ছা সামঞ্জস্যপূর্ণই যদি লিখি আর কি, তো লিখলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা উদ্দীপকটা আমাদের পড়ে লিখি, ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, এটা কি মুনাফা জাতীয় লেনদেন নাকি মূলধন জাতীয় লেনদেন? অবশ্যই এটা মূলধন জাতীয় লেনদেন, কারণ এটা কি ব্যবসায় টাকা আসছে, আমি যে ঋণ গ্রহণ করছি এটা তো ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ করছি, আর সেই ঋণটা কিন্তু আমরা বারবার গ্রহণ করি না, হয়তো বা বছরে 5 বছরের জন্য 6 বছরের একটা মেয়াদি একটা ঋণ আমরা গ্রহণ করি, তাই না? তাহলে আমরা কি করব, এটা মূলধন জাতীয় লেনদেন, ঋণ, ব্যাংক ঋণ। টাকার পরিমাণটাও কিন্তু এখানে 1 লক্ষ, মানে টাকার পরিমাণও মিল আছে। যে শর্ত ছিল কি টাকার পরিমাণ বড় হবে, দীর্ঘমেয়াদী হবে এবং
অনিয়মিত হবে। আচ্ছা, তারপরে দেখো পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কিন্তু আমরা যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে পণ্য কিন্তু আমরা কি বিক্রয় করি, প্রতিনিয়তই বিক্রয় করি, তাহলে এটা মুনাফা জাতীয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয়, তাই না? তাহলে পণ্য বিক্রয়টা কি মুনাফা জাতীয়, এবং এটা স্বল্প মেয়াদে, বারবার আমরা বিক্রয় করি, নিয়মিত ঘটনা ঘটে, এবং টাকার পরিমাণও ছোট বড় হতে পারে, এটা কোনো সমস্যা না। পণ্য বিক্রয়, টাকা কত টাকা আছে তোমার এখানে 5,000, এই শর্ত মোতাবেক কিন্তু এখানে টাকার অঙ্কটা ছোটই আছে। আচ্ছা, তারপর বলছে বাকিতে আলমারি ক্রয়। একটা আলমারি কিন্তু আমরা বারবার ক্রয় করি না, যখন ব্যবসায় প্রয়োজনে আমরা আলমারি ক্রয় করি ব্যবসায় ব্যবহারের জন্য, তখন কিন্তু আমরা কি করি না, তখন আমরা আলমারি একবারে ক্রয় করি এবং টাকার পরিমাণটা কিন্তু বেশি, তাহলে এটা কি মূলধন জাতীয় লেনদেন। আলমারি ক্রয়, আলমারি ক্রয় 20,000 টাকা। তারপরে কি আছে, তারপরে আছে দেখো কর্মচারী বেতন পরিশোধ। আচ্ছা, কর্মচারী বেতন কিন্তু পরিশোধ করতে হয় কি মাসে মাসে, সেটা কিন্তু আমরা একবারে দিয়ে দিই না, বা এটা কিন্তু প্রতিনিয়ত ঘটনা, নিয়মিত ঘটনা, এবং অঙ্কটা ছোট। তাহলে বেতন, বেতন কি হবে, বেতন আছে তোমার 3,000 টাকা, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে তোমার বেতন পরিশোধ। পুরাতন মোটর গাড়ি বিক্রয়। আচ্ছা, পুরাতন মোটর গাড়ি, একটা মোটর গাড়ি বিক্রয় করছে পুরাতন, এটা কিন্তু সচরাচর ঘটে না, আমরা পুরা মোটর গাড়িটা ব্যবহার করতেছিলাম, পুরাতন হয়ে গেছে, এখন এটা আমি বিক্রি করে ফেলতেছি, তাহলে কি হবে, এটা হবে মূলধন জাতীয় লেনদেন। মোটর গাড়ি বিক্রয় লিখি, এমন হচ্ছে কি 70,000, ঠিক আছে। আর কি আছে এখানে, বলছে ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি 500 টাকা। তাহলে ব্যাংকে যদি আমরা টাকা জমা দেই একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ মাসে মাসে কিন্তু আমরা কি সুদ পাই, তাহলে এটা কি নিয়মিত ঘটনা, এবং টাকার অঙ্কটা কিন্তু স্বল্প পরিমাণে, সো এটা কি মুনাফা জাতীয় লেনদেন। সুদ প্রাপ্তি লিখি, সুদ প্রাপ্তি 500। এই হচ্ছে, এখন যোগ বিয়োগ করা দরকার নাই, এই হচ্ছে কি মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, ঠিক আছে। এইটা হচ্ছে কি 38 নাম্বার পেজে যে অঙ্কটা দেওয়া আছে, কাজ একটা দেওয়া আছে, সেটার একটু সলিউশন আমরা করলাম। এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝতে পারো যে যদি তোমাদের নৈবিত্তিকে আসে এরকম, তাহলে তোমরা আনসার করতে পারো, অথবা পরীক্ষাতেও কিন্তু হঠাৎ করে এরকম দিয়ে দিতে পারে, তাহলে পরীক্ষা আনসার করতে সুবিধা হবে, সেজন্য করা। আচ্ছা, আমি এটা মুছি। তারপরে দেখো 39 পৃষ্ঠায় একটা কাজ আছে এখানে। 39 পৃষ্ঠায় কাজটার মধ্যে কি বলছে, 39 পৃষ্ঠার কাজটার মধ্যে বলছে জনাব রতন 2015 সালে একটি জমি ক্রয় করছে। তাহলে রতন 2015 সালে একটা জমি ক্রয় করছে, কত দিয়া, 2,80,000 টাকা দিয়ে। সে 2015 সালে জমিটা ক্রয় করছে 2,80,000 টাকা দিয়ে। তারপরে বলছে যা 2017 সালে 4 লক্ষ টাকা, তাহলে 2017 বেচছে কত, 4 লক্ষ, টাকা সে বিক্রি করছে। এখন বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে এই জমিটা কিনছে 2,80,000 টাকা দিয়ে, তারপরে তোমার 2 বছর পরে বিক্রয় করছে 4 লক্ষ টাকা, এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কত আর মূলধন জাতীয় আয় কত, আয় মানে কি লাভটা, লাভ কত হয়েছে সেটা, আর যেই টাকাটা বিক্রয় করছি সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি। তাহলে এখানে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি বলতে প্রাপ্তি হচ্ছে কত, 4 লক্ষ পুরাটাই হবে, কারণ আমি জমিটা যদিও ক্রয় করছিলাম 2,80,000 টাকা দিয়া, কিন্তু আমি কিন্তু বিক্রয় করছি কত, বিক্রয় করছি 4 লক্ষ টাকা, এই পুরো টাকাটা কিন্তু আমি পাইছি, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমার 4 লক্ষ টাকা, এই বিক্রয়ের টাকাটা বিক্রয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এখন একটা তো পাইছি,
মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলছে কি মূলধন জাতীয় আয় কত, মূলধন জাতীয় আয় বের করি। মূলধন জাতীয় আয় ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাব, মূলধন জাতীয় আয়ের পরিমাণ। বুঝছো কিনা? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে বিক্রয় করে আমরা যে টাকাটা পাইছি, মোট টাকাটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু আমাদের আয় কি পুরাটা কি আয় হয়েছে না, এর মধ্যে কিন্তু ক্রয় মূল্যটা রয়ে গেছে। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই তাহলে কিন্তু মূলধন জাতীয় আয়টা বের হবে, মানে কত টাকা আমার লাভ হয়েছে। এটা আশা করি তোমরা একটুকু বুঝতে পারছো। আমি এখন 42 পেজ 42-এ যাই। পেজ 42-এ বলছি তোমার, হ্যাঁ 42-এ একটা উদাহরণ দেওয়া আছে। পেজ 42-এ দেখো 2017 সালে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, 2017 সালে 31শে মার্চ। এই উদাহরণটা নিয়ে কিছু কথা বলি। আচ্ছা এখানে কি বলছে দেখো, এখানে বলছে যদি অঙ্কটা এখানে সমাধান দেওয়া আছে তারপরে আমি এটা একটু করতে চাচ্ছি আর কি। আচ্ছা এখানে বলা আছে 2017 সালের 31শে মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ার ফার্মের হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল। ভাড়া 750 টাকা। তাহলে ভাড়া হচ্ছে কি 750 টাকা। তাহলে ভাড়া প্রদানটা কি নিয়মিত ঘটনা এবং অল্প পরিমাণে, তাই না? অল্প টাকার পরিমাণটা অল্প, তাহলে এটা কি হবে, এটা মুনাফা জাতীয় লেনদেন। বৈদ্যুতিক খরচ যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ কেবল 6000 টাকা। তাহলে বৈদ্যুতিক খরচ যে খরচটা এখানে বলছে যে 7700, তার মধ্যে 6000 হচ্ছে কি, 6000 হচ্ছে গিয়া নতুন বৈদ্যুতিক কেবল। অর্থাৎ যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম তাহলে বৈদ্যুতিক কেবলটা তার কিন্তু মূলধন জাতীয় লেনদেন। তাহলে সে যে বৈদ্যুতিক কেবলের ব্যয়টা যে 6000 হবে সেটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা তারপরে বলছে যে আনয়ন ভাড়া যার মধ্যে 5000 নতুন সিমেন্ট মিক্সচার আনয়নে। তা সিমেন্ট মিক্সচার একটা মেশিন, আর সেই মেশিনটা আনয়নের যে খরচটা হচ্ছে সেটা 5000 হচ্ছে কি নতুন মেশিন আনয়নে। সো মেশিন আনয়নের খরচ কিন্তু আমরা জানি যে ক্রয় মূল্যের সাথে বিভিন্ন ধরনের খরচগুলো যোগ করে মোট ক্রয় মূল্যটা নির্ণয় করা হয়। তাহলে সেটা মূলধন জাতীয় লেনদেন হচ্ছে 5000, আর 5000 বাদ দিয়ে 6500 থেকে যেটা থাকবে অবশিষ্ট সেটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা মানে মুনাফা জাতীয় ব্যয়। ড্রিলিং মেশিন কি একবারে ক্রয় করে, ড্রিলিং মেশিন তো আর বারবার ক্রয় করে না, তাই না? অনিয়মিত। তাহলে যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ফার্ম তাহলে ড্রিলিং মেশিনটাও কি, ড্রিলিং মেশিনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা বের করি, এখন আমরা একটু লিখি। যদি অঙ্কটা এখানে করে দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য আসলে আমার এই প্রচেষ্টা আর কি। মূলধন জাতীয় ব্যয়, ব্যয় বের করতে বলছে, মুনাফা জাতীয় ব্যয় টাকা, এখানে টাকা। তাহলে দেখো প্রথমে বলছে ভাড়া, ভাড়া তাহলে কি মুনাফা জাতীয় না, কেননা ভাড়া তো প্রতি মাসে আমাদেরকে প্রদান করতে হয় 750 টাকা। তারপরে বলছে কি বৈদ্যুতিক খরচ যার মধ্যে নতুন বিদ্যুৎ কেবল 6000। তাহলে বৈদ্যুতিক কেবল আমরা কি একবারে ক্রয় করে থাকি যে খরচটা আর কি আনানোর বৈদ্যুতিক নতুন কেবলের খরচটা। তাহলে এই 6000 হবে কি মূলধন জাতীয় ব্যয়, আর 6000 বাদ দিলে যেটা হবে এটা মুনাফা জাতীয়। তাহলে আমরা লিখব বৈদ্যুতিক কেবল খরচ 6000, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 6000, আর এখানে লিখব কি বৈদ্যুতিক কেবল খরচ। আমরা এখানে টাকা দেওয়া ছিল কত, 7700 মাইনাস 600, এই 600 টাকা আমরা বাদ দিয়ে এই 1700 টাকা আমরা এখানে মুনাফা জাতীয়তে দেখাবো।
তারপরে বলছি কি আনয়ন ভাড়া, যার মধ্যে 5,000 টাকা নতুন মেশ সিমেন্ট মিক্সচার আনয়নে, তাহলে 6,500 টাকা দেখা হচ্ছে আনয়ন ভাড়া। এর মধ্যে নতুন সিমেন্ট মিক্সচার যে আনছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 5,000 টাকা হচ্ছে ওই নতুন মিক্সচারে। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্যের সাথে যে সংস্থাপন ব্যয়, তারপরে আনয়ন, পরিবহন ব্যয় সব যোগ করে কিন্তু আমরা একটা একটা জিনিসের ক্রয় মূল্যটা নির্ধারণ করি। তাহলে আমাদের এই 5,000 হচ্ছে কি সিমেন্ট মিক্সচার, নতুন সিমেন্ট মিক্সচার আনয়ন, আনয়ন খরচ, যার মধ্যে হচ্ছে কি 5,000 হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, আর সিমেন্ট মিক্সচার লিখি, সিমেন্ট মিক্সচার আনয়ন। তাহলে আমরা টোটাল 6,500 থেকে আমরা কি করব, 5,000 বাদ দিব। 5,000 তো মূলধন জাতীয়, তাই না? তাহলে এখানে হবে কত, 1,500। তারপরে আর কি আছে, ড্রিলিং মেশিন। আচ্ছা ড্রিলিং মেশিন, ড্রিলিং মেশিন তো একবারই ক্রয় করি, ড্রিলিং মেশিন তো আর বারবার ক্রয় করা পড়ে না, তাহলে অবশ্যই এটা মূলধন জাতীয় ব্যয় 4,100। আচ্ছা এখানে যোগ করছে টাকা, তাহলে আমরা যোগ করে দেই। এখানে হচ্ছে 3,950 টাকা, আর এইটা যোগ করলে হয় 15,100 টাকা। এই হচ্ছে তোমার মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় ব্যয়ের যে পার্থক্যগুলা, খুঁটিনাটিগুলা, সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। এখন আমরা 44 পৃষ্ঠায় যাই। 44 পৃষ্ঠায় কিন্তু একটা নৈবিত্তিক প্রশ্নের একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা আমরা এখন আলোচনা করব। উদ্দীপকটা আমরা আলোচনা করব, তোমরা উদ্দীপকটা একটু দেখে নাও। এই যে এই উদ্দীপকটা, এটা আমরা আলোচনা করব। এটা করলে এখানে 3টা নৈবিত্তিক প্রশ্নের সমাধান একই সাথে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু আলোচনা করি। বলছে 2014 সালের জানুয়ারিতে জনাব প্লাবন ভৌমিক তার ব্যবসার জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন। তাহলে যন্ত্রপাতিটার মূল্য কত ছিল? 40,000 টাকা দিয়ে ক্রয় করছে, এটা ক্রয় না, যন্ত্রপাতি ক্রয় 40,000। আচ্ছা তারপরে বলছে যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বাবদ 5,000 টাকা ব্যয় করেন। তাহলে আমরা জানি যে ক্রয় মূল্যটা কিন্তু আমরা নির্ধারণ করি কি দিয়ে, যন্ত্রপাতি যোগ করব সংস্থাপন ব্যয়, আর এই যন্ত্রপাতি আনার জন্য যে পরিবহন ব্যয় হয়, পরিবহন ব্যয় যোগ করে কিন্তু আমরা মোট মূল্যটা নির্ধারণ করব। তাহলে এখানে কি আছে, এখানে কিন্তু সংস্থাপন ব্যয় 5,000 আছে, পরিবহন ব্যয় যদিও নাই, না থাকলে নাই, তাহলে কি 45,000 টাকা আমার ক্রয় মূল্য পড়ছে। কত ক্রয় মূল্য পড়ছে? কত, 45,000 টাকা এই যন্ত্রটার। আচ্ছা যন্ত্রটি 2017 সালে, এটা কিনছি কত, 2014 সালে, 2017 সালে গিয়ে বলতেছে 25,000 টাকা বিক্রয় করছেন। তাহলে বিক্রয় করছে কত, বিক্রয় মূল্য 25,000 টাকা, ঠিক আছে? 25,000 টাকা কিন্তু সে বিক্রয় করছে। আর এখানে বলা আছে ওই সময় যন্ত্রটির অবচয় বাদ দেওয়ার পর, ওই সময় যন্ত্রটির অবচয় বাদ দেওয়ার পর মূল্য হয়েছে, অবচয় বাদে মূল্য ছিল 24,000 টাকা। তাহলে এই যে 11, 12, 13তে কি বলা আছে দেখো, মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় কত হয়েছে? তাহলে মূলধন জাতীয় ব্যয়টা তখনই সংঘটিত হয়েছে যখন আমরা কি করছি, 2014 সালে যন্ত্রটা ক্রয় করেছিলাম, ক্রয় মূল্যটা। তাহলে আমাদের কত হবে, 45,000। কত হবে, 45,000। তাহলে আমাদের উত্তরটা হবে কত, খ। 45,000 কেন হবে, সংস্থাপন ব্যয় যোগ করে কিন্তু আমরা মোট ক্রয় মূল্যটা নির্ণয় করি। আচ্ছা মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এটা, কারণ এটা প্রথমে কিন্তু 2014 সালে আমি এত দিয়ে কিনছিলাম। আচ্ছা 4 বছরে উক্ত যন্ত্রপাতি মোট অবচয় কত? আচ্ছা এই যে 4 বছর এই যন্ত্রটা ব্যবহার করছে, যন্ত্রপাতিটা ব্যবহার করার পরে যে একটা ক্ষয় হয়েছে, এটা ক্ষয় হওয়ার পরে যে মূল্যটা দাঁড়াইছে তো 24,000 দাঁড়াইছে, তাই না? তাহলে ক্ষয় হতে 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 এই 4 বছরে ক্ষয় কত হয়েছে? তাহলে 45 থেকে যদি আমরা
45,000 থেকে আমরা 24,000 বাদ দিব, দিলেই তো বের হয়ে যাবে আমার ক্রয় মূল্য থেকে এখন যে বর্তমান মূল্যটা সেটা বাদ দিলে কিন্তু বের হয়ে যাবে যে আমার অবচয় কত, 4 বছরে কত টাকা কমছে। তাহলে আমরা বাদ দাও। 21,000 কত আসে, এখন তো বর্তমানে 24,000, তাহলে 21,000। তাহলে আমাদের কি গ নংটা হচ্ছে সঠিক উত্তর, ঘ 21,000। কারণ আমার বর্তমানে এটার মূল্য দাঁড়াইছে 24,000 অপচয় বাদ দেওয়ার পরে। তাহলে অপচয় কত, আমরা যে ক্রয় করছিলাম ক্রয়ের থেকে আমার এই বর্তমান মূল্য যদি বাদ দেয়, ক্রয়ের থেকে যদি বর্তমান মূল্য বাদ দেয়, যেটা বের হবে সেটাই তো আমার অপচয়, সেটাই আমি এই টাকাটাকে আমার অপচয় হয়েছে বছরে বছরে গিয়ে। আচ্ছা, উদ্ধৃতি অনুযায়ী মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত, অর্থাৎ মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত। এখন এই 2017 সালে আইসা মেশিনটা বিক্রয় করছে কত, 25,000, আর তার অবচয় মূল্য দাঁড়াইছিল কত, অবচয় বাদ দিয়ে মূল্য আছে 24,000। তাহলে সে তার এই মেশিনটার বর্তমান মূল্য আছে 24,000, সে বিক্রি করছে 25,000। তাহলে আমরা যদি 24,000 থেকে বিক্রয় মূল্য থেকে বর্তমান মূল্যটা বাদ দিই, মানে যে 24,000 টাকা মূল্য দাঁড়াইছে সেটা যদি আমরা বাদ দিই তাহলে কত দাঁড়ায়, 1,000। তাহলে আমাদের মূলধন জাতীয় আয় হবে কত, 1,000। কটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এই ছোট ছোট অঙ্কগুলো করার উদ্দেশ্য একটাই, যে তোমরা বুঝতে পারো যে নৈবিত্তিক প্রশ্নগুলো তাহলে সহজ হয়ে যাবে তোমরা যদি এইগুলা বুঝে থাকো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এই ছোট ছোট অঙ্কগুলো করালাম, আর আমাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। সবগুলা প্রশ্নের সমাধানে আমরা করেছি। ধন্যবাদ সবাইকে।